তোমার আর আমার মাঝে বাংলাদেশ পাকিস্তানের বর্ডার দিয়েছো কেন? জানো না আমরা একই রাজ্যের নাগরিক? বলেই কোলবালিশ ছুঁড়ে ফেলে দিয়ে আমার কোমর চেপে ধরলেন নীল ভাইয়া। বাদ সেধে বললাম, না, আমরা আলাদা রাজ্যের। আপনি আমার শত্রু, দূরে থাকুন। হুম, আমরা একই রাজ্যের। আর তুমি আমার রাজ্যের রানী। রাজা রানীবিহীন থাকতে পারে বুঝি? আরও শক্ত করে আঁকড়ে ধরে ঘাড়ে মুখ গুজে কথাটা বলল নীল ভাইয়া। আমি কেঁপে উঠলাম। ওনার গালের খোঁচা খোঁচা দাড়িরা আমায় শুশুড়ি দেওয়ার ষড়যন্ত্র এঁটেছে। ভীষণ কাতুকুতু ফিলিংস হচ্ছে। খোঁচাময় দাড়িগুলো সূচের মতো ফুটছে। উফ, ছাড়ুন তো, আপনি অত চিপকু কেন? স্যাঁচড়ার মতো করেন শুধু। বিরক্তি ভরা সুরে কথাটা বললাম। আমি স্যাঁচড়া, দরকার পড়লে আরও স্যাঁচড়ামি করব। আমি আমার বউকে ধরেছি, তাতে তোমার কি? দুষ্টু গলায় কথাটা বলল নীল ভাইয়া। কারণ আপনার বউটা যে আমি, ডিসগাস্টিং। তুমি আমার ওয়ান পিস বউ, একটু না ধরলে হয় বলো? এটা তো আমার অধিকার, ঢঙের অধিকার। মেলো ড্রামা করার জায়গা পান না? হাড্ডির মতো শক্ত শরীর। ইউএসএ দিয়ে গিয়ে কি আপনি বক্সের টক্সে ছিলেন নাকি? স্টিলের মতো বডি কেন আপনার? নীল ভাইয়া ভূতের মতো করে হো হো করে হেসে দিয়ে বললেন, ছেলেদের শরীর শক্তই হয় বোকা, আর মেয়েদের শরীর হয় তুলোর মতো নরম, সফট সফট। আমি কি মেয়ে যে তোমার মতো নরম হবে? হ্যাঁ, হবেন। আপনার স্টিল টেপ বডি আমায় এটে সেটে ধরলে আমার ব্যথা লাগে। আগে নরম হবেন, নয়তো আমি চেপে ধরা মানা। দূর পাগলি, ছেলেরা নরম হয় না তো? তাহলে আমার টাচও করবেন না। এভাবে বললেই হলো? মামার বাড়ির আবদার। আমি কি সরকারি যে আপনি যখন তখন ভাগ বসাতে আসেন? তুমি আমার জন্য সরকারি, অ্যাজ মাই ইউজ। আমি তোমার উপর ভাগ বসাতেই পারি। ধুর বাবা, ভাল লাগে না, আপনি ভীষণ স্যাঁচরা। তোমার জন্য হলাম একটু স্যাঁচরা, ক্ষতি কি? এটা প্রেমিক পুরুষের নীতি, দোষের কিছু নয়। কে বলেছে হঠাৎ করে আপনাকে প্রেমিক পুরুষ হতে? আপনি আমার প্রেমিক পুরুষ হতেই পারেন না। কেন পারি না? প্রেম কি তা আপনি জানেনই না? আপনি করলার জুস টাইপ মানুষ। এসব প্রেম ট্রেম আপনার দ্বারা হয় না, বুঝেছেন? বাহিরটায় দেখলে শুধু, ভেতরটা দেখলে না। আমি হলাম চিরপ্রেমিক, তা শুধু ছিল তোমার অজানা। মোটেও না। আপনি বাহিরে যেমন ভেতরেও তেমন। আপনার চোখে কখনো প্রেম দেখিনি আমি, তাই এই কথা বিশ্বাস করতে পারছি না। আগে দেখতে পাওনি মানলাম, এখনও কি দেখতে পাও না? তুমি কি উপলব্ধি করো না আমি তোমায় ভালোবাসি? চাপা মন খারাপের সুরে কথাটা বলল নীল ভাইয়া। জবাব আসলো না। চারিদিক নিস্তব্ধ। নিস্তব্ধতায় কয়েক মিনিট পেরিয়ে গেল। যখন কোনো জবাব আসলো না, তখন নীল মাথা উঁচিয়ে দেখল তার আর চোখ দুটো বন্ধ। কথা বলতে বলতে ঘুমিয়ে গেছে মেয়েটা। ফস করে দীর্ঘশ্বাস ফেলে শুয়ে পড়ল নীল। তার বাহু ডোরে আবদ্ধ থাকলো নিদ্রাপরি। তোমার ঘুমন্ত স্বপ্নগুলো নীলময় হোক ঘুমরানি, মনে মনে এই কথা বলল নীল। চোখ বোঝা অবস্থায় ঘাপটি মেরে শুয়ে আছি, ঘুমাইনি। ওনার প্রশ্নের জবাব থেকে বাঁচতে ঘুমের অভিনয় করেছি মাত্র, কারণ এ প্রশ্নের জবাবে মিথ্যে আমি বলতে চাইনি। তোমার চোখে প্রেম দেখতে পাই নীল ভাইয়া। বিশ্বাস করো, তোমায় ভীষণ ভালোবাসতে চাই। শুধু ভয় হয় কখন আমায় ছুঁড়ে ফেলে দাও যদি। কি নিয়ে বাঁচবো সেদিন? তাই তোমায় আমার অবলম্বন বানাতে ভয় লাগে খুব। তুমি মানুষটা তুলনাহীন, ভারী গোছালো, আর আমি তো অতি তুচ্ছ। আমায় ভালোবাসার কোনো মানে থাকতে পারে না তোমার। অথচ দেখো, তোমায় অনেকেই ভালোবেসে ফেলে। সবাইকে আমি চিনি না, রাহি আপু ব্যতীত। রূপে গুণে তার কোনো কমতি নেই। সে একজন এমবিবিএস ডাক্তারও, তাও তুমি তাকে ভালোবাসতে পারোনি। সেখানে আমি কোন ছাই? তোমার হাতে হাজারটা অপশন আছে নীল ভাইয়া, যেখানে আমার হাতের মুঠো শূন্য। মন ভাঙার বড় ভয় হয়। এ ভয় কখনো কাটার নয়, তোমার আমার দূরত্বটা মিটবার নয়। তোমার প্রেমানুভূতিকে আমি অবিশ্বাস করি না, শুধু সংশয় কাজ করে ভেতরে। যদি কখনো ফুরিয়ে যায় আমার প্রতি তোমার অনুভূতি, কী নিয়ে থাকবো তখন? কী দিয়ে আঁকড়ে রাখবো তোমায়? এর চেয়ে ভালো অসীম দূরত্ব। একদিন ব্যর্থ হয়ে আপনা আপনি তুমি মুক্ত করে দেবে আমায়, আমি জানি। অতএব দূরত্বই শ্রেয়। আওড়াতে আওড়াতে ঘুমিয়েছি কখন জানি না, মনে মনে এক সমুদ্র মন খারাপ নিয়ে। এক বিন্দু শিশির শুয়ে সতেজ হলো প্রাণ। তোমার চুলের মিষ্টি সুবাসে মাতাল করা ঘ্রাণ। আমার বেসামাল হাল, তোমার ভয়ঙ্করী চাল। প্রেমবতী পীড়াদায়ক এ ব্যথা, তৃষ্ণাক্ত প্রেমিকের প্রণয় পিপাসা। দ্রুত ঘাড় ঘুরিয়ে পেছনে তাকিয়ে নীল ভাইয়ের চোখে মুখে আবেগাক্রষ্ট আবিষ্কার করলাম। কি সাংঘাতিক কবিতা! আমি শিহরিত। কেমন লাগলো? যা বলেছেন সব মাথার উপর দিয়ে গেছে নীল ভাইয়া,
কিছুই তো বুঝলাম না। তা বুঝবে কেন? তোমার মাথায় স্পেস কম আছে, তাই সব কথা মাথা অবধি যায় না। আমি বাংলা সাহিত্য পড়িনি বুঝছেন, বাংলায় আমি দুর্বল, অত বুঝি না। নরপরে বাঙালি যে, বুঝবে বা কীভাবে? আপনি ইংলিশে অনার্স করে এত অদ্ভুত বাংলা কোথা থেকে শিখেছেন জানি না, তবে গুছিয়ে কথা বলাও একটা আর্ট। সবসময় চেষ্টা করি, করতে করতে হয়ে গেছে। নির্বিকার কণ্ঠে কথাটা বলল নীল ভাইয়া। আমি প্রত্যুত্তর না করে আবার কাজে মন দিলাম। গাছেদের পানি খাওয়াচ্ছি। আমি মনে করি সকালে শুরুটা একটু প্রাণবন্ত হওয়া উচিত, তবেই সারাদিনটা সুন্দর হবে। তাই গাছেদের ভূমিকা অপরিসীম। আজ জগিং ফগিংয়ে যাইনি, ভোর রাতে মুষলধারে বৃষ্টি নেমেছে, রাস্তায় স্যাঁতস্যাঁতে কাদা জমেছে, তাই একটা প্যারার হাত থেকে বেঁচেছি। আকাশ মশাই, রোজ তুমি বৃষ্টি দিও ভোর ভোর কেমন? আমিও পাই তাহলে একটু রহম। সোফায় বসে মনোযোগ সহিত মাছ দুটোর কীর্তি দেখছি। ওদের দুজনের মধ্যে একজন শান্তশিষ্ট আর একজন ভারী দুষ্টু। দুষ্টু মাছটা শান্ত মাছের পেছন পেছন লেগে থাকে সারাক্ষণ, একদম নীল ভাইয়ের মতো। গত 4 দিনে এতটা উপলব্ধি করেছি বেশ ভালো করে। দুষ্টু মাছটা হুবহু নীল ভাইয়ের জেরক্স কপি। মনে হয় পাজি মাছটা ছেলে আর মিষ্টি মাছটা মেয়ে, কারণ ছেলেরা অলওয়েজ দুষ্টু আর মেয়েরা হলো মিষ্টি, যেমন আমি। হে হে হে। কি দেখে মিটিমিটি হাসছে তারামণি? বলতে বলতে ঘরে প্রবেশ করলেন নীল ভাইয়া। আমি নিজেকে স্বাভাবিক করে সাবেগী ভঙ্গিতে বললাম, এমনি। উনি তা মানলেন না। আমার দৃষ্টি অনুসরণ করে অ্যাকুরিয়ামের চোখ ফেললেন, অতপর আয়েশ করে হেসে বললেন, ও তুমি আমিকে দেখে হাসছো তুমি? অবাক হয়ে ফ্যালফ্যাল করে তাকালাম। কৌতূহলী সুরে বললাম, কি বললেন? আরেকবার বলবেন? এক কথা দুইবার বলতে ভালো লাগে না, অথচ তুমি বাধ্য করো। ওয়েল, আর রিপিট। তুমি আমিকে দেখে হাসছো? তুমি আমি কে? এই মাছ দুইটার নাম তুমি আমি। অশান্ত মাছটা আমি আর শান্ত মাছটা তুমি। তুমি আমি মাছেদের নাম এত অদ্ভুত নাম হয় নাকি? পৃথিবীতে অদ্ভুত জিনিসগুলোই খুব বেশি সুন্দর হয়। অদ্ভুত বলেই কিছু কিছু জিনিস চমৎকার হয়। তারা অদ্ভুতের মাঝেও যে আছে অসীম সৌন্দর্যতা, তাই এদের একটু অদ্ভুত সুন্দর নাম দিলাম। অমায়িক হেসে কথাটা বলল নীল ভাইয়া। বনে দাঁড়িয়ে শুনছিলাম ওনার কথা সমূহ। কি সুন্দর গুছিয়ে কথা বলেন উনি। সবেতেই ওনার গভীর জ্ঞান, সব কিছুরই নতুনত্ব বৈশিষ্ট্য খুঁজে বের করেন, চমৎকার করে বিশ্লেষণ করতে পারেন। এমন গুণ কজনের থাকে? কি গো, কোন দেশে হারিয়ে গেলে বউ? নাম দুইটা ভালো লাগেনি? ভাবনা থেকে বেরিয়ে আসলাম আমি। পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে বিনিময়ে সুমিষ্ট হাসি দিয়ে বললাম, সুন্দর কেন হবে না? আপনি তো বললেন অদ্ভুত জিনিসগুলো সুন্দর হয়। নাম দুটো আমার ভীষণ ভালো লেগেছে নীল ভাইয়া। আজ থেকে আপনার তুমি আমির খেয়াল রাখার দায়িত্ব আমার। উনি না সূচক মাথা দুলিয়ে বললেন, তুমি আমি শুধু আমার একার নয়, বলো আমাদের। চমৎকার হাসি উপহার দিয়ে কথাটা বললেন নীল ভাইয়া। আমি চোখ সরালাম। কেন জানি না এত সুন্দর হাসির ঝলকানি চোখ দুটো সহ্য করতে পারছিল না। ওই হাসি দেখা মানে নিজেকে অনুভূতির রাজ্যে হারিয়ে ফেলা, হৃদয় ভাসানো ঐথি সমুদ্রের বিশাল জোয়ারে হারিয়ে ফেলা, ঠোঁটের কোণে ভাসমান ডিম্বলের মাঝে হারিয়ে ফেলা আমিটাকেই। কুন্তি হাতে নাড়াচাড়া করছি কড়াইতে থাকা স্পেশাল দুধ ভাত। হঠাৎ করে মাথায় ভূত চেপেছে নতুন এক রেসিপি আবিষ্কার করার। ভাবনা মাফিক কোমর বেঁধে কাজে নেমে পড়েছি। ফুটন্ত দুধে গরম মশলা, নারকেল কুড়া, চিনি, এক মুঠো চিরা আর সামান্য লবণ দিয়ে নেড়ে চেড়ে বলক তুলে তাতে আগে থেকে রান্না করা ভাত ঢেলে 1 চা চামচ ঘি ঢেলে দিয়ে অনবরত নাড়াচাড়া করছি। দুধ প্রায় শুকিয়ে এসেছে। একেবারে শুকনো হলে তবেই ভাত নামাবো কড়াই থেকে। এভাবে প্রায় 5 মিনিট নাড়াচাড়ার পর কড়াই নামিয়ে থালায় পরিবেশন করে ফেললাম গরমা গরম স্পেশাল দুধ ভাত। যদিও দুধের কোনো অস্তিত্ব নেই, তবে দুধের বাজে গন্ধটা ঠিকই আছে এখানে। জানি না কেন ভাতগুলো সব ঘাটি ঘাটি হয়ে আছে। ভেবেছিলাম ঝরঝরা হবে, সে যাই হোক, খুব টেস্টি হলে মিটে যায়। 2 চামচ নিয়ে থালা হাতে সারা ভাবির ঘরে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম, ভাবিকে টেস্ট করাবো বলে। বিশেষ দ্রষ্টব্য, দয়া করে কেউ এই রেসিপি ট্রাই করবেন না। আমি একবার রাত ছিলাম, আফসোস জিনিসগুলো নষ্ট করেছি। গিলতে আর পারিনি, বরং মাদার ইন্ডিয়ার থেকে খোটা শুনছি। অতএব মরাল অফ দ্য স্টোরি ইজ, সব কিছু নিয়ে এক্সপেরিমেন্ট করা একেবারেই ঠিক না। দরজার কাঠগোড়া অবধি পৌঁছে থেমে গেল 2 পা, থমকে গেল দৃষ্টি। নীরব ভাইয়া সায়রা ভাবিকে পেছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ গুজে রেখেছে, আর ভাবির চোখ দুটি চুপটি করে দাঁড়িয়ে থেকে তপ্ত ভঙ্গিতে হাসছে। এমনকি ভাইয়াও হাসছে। দুজন এত হাসছে কেন
ধরতে পারছে না অবুঝ মন। এদিকে আমি আবুল সেজে দাঁড়িয়ে আছি লজ্জানুভূতি সমেত। আমার জায়গায় সারা ভাবি থাকলে এতক্ষণ বেশ মজা নিত, অথচ আমি লজ্জায় নির্বাক হয়ে গেছি। হাজব্যান্ড ওয়াইফের পার্সোনাল স্পেসে এভাবে ঢুকে পড়া ঠিক না, যখন তখন এভাবে আসাটা একদম উচিত হয়নি। চলে যাওয়ার জন্য এক ধাপ দিয়েছি, এমন সময় নীরব ভাইয়া আমায় দেখে ফেলে বিদ্যুৎ গতিতে সরে দাঁড়ালো। মাথা চুলকে জড়ানো গলায় বলল, আপুমনি তুমি ভেতরে আসো। না না ভাইয়া, পরে আসবো না, অপ্রস্তুত সরে কথাটা বললাম। আরে আসো তো বলে ভাইয়া বের হতে গেলে বাধা দিয়ে বললাম, দাঁড়াও দাঁড়াও, আমি একটা নতুন ডিশ রান্না করেছি ভাইয়া, খেয়ে নাও। ভাইয়া উৎসাহ দেখে বলল, তাই দাও দেখি টেস্ট করি। আমি নীরব ভাইয়ের মুখের সামনে থালা ধরলে ভাইয়া এক চামচ ভাত মুখে পুরলেন, চপচপ করে চিবিয়ে আরেক চামচ মুখে দিলেন, অতপর চামচ রেখে মুখখানা কেমন করে জানি বলল, মজা হয়েছে আপু। আমি আনন্দিত কণ্ঠে বললাম, আরও খাও তাহলে। ভাইয়া চড়া গলায় বলল, না না না, অত খেলে মোটা হয়ে যাব, কাজ আছে, আসি আপুমনি। বিদ্যুৎ গতিতে ছুটল ভাইয়া। আমি অবাক চোখে তাকিয়ে থাকলাম ভাইয়ার যাওয়ার পানে। আজীব তো, ভাইয়া এভাবে পালালো কেন? ভাবি খেয়ে দেখো তো কেমন হয়েছে। ভাবে এক চামচ মুখে নিয়ে কৌতূহল করে বলল, এটা কি শুকনো পায়েস? কেমন জানি পায়েসের মতো। পায়েস কেন হবে? আমি তো মিঠা দুধ ভাত বানিয়েছি। থামো আমি খেয়ে দেখি। চামচ ভর্তি ভাত মুখে ঢুকাতেই চোখ মুখ কুঁচকে গেল আমার। কেমন জানি পায়েস পায়েস স্বাদ, সেম গন্ধ। আমি কি পায়েস রেঁধেছি নাকি মিঠা ভাত? খাবারটা গলদেশে নামার পরেই গা গুলাতে লাগলো। অতিরিক্ত মিষ্টি আর ঘিয়ের ফ্লেভারের কারণে ঘেটে উঠেছে এভাবে। কি করতে চেয়েছিলাম আর কি হয়ে গেছে। তুমি আর খেও না ভাবি, পচে খেতে এটা। না না না, খারাপ কই, পায়েসের স্বাদ শুকনো ভাতে, ব্যাপারটা ইউনিক কিন্তু। আমার মন ভুলিও না ভাবি, জানি খেতে বাজে হয়েছে, খেতে হবে না এটা। এক সেকেন্ড না দাঁড়িয়ে বেরিয়ে এলাম ঘর থেকে। এতগুলো জিনিস শুধু শুধু নষ্ট হলো আমার জন্য। পড়াশোনা বাদ দিয়ে টোটো করে ঘুরে বেড়াচ্ছ কেন তুমি? হ্যাঁ, কটা বাজে এখন? একটু আগেই সন্ধ্যা হলো। এত রাগের কি আছে? পড়াশোনার টাইমে তুমি ঘুরে বেড়াচ্ছ, রাগ করবো না তো কী করবো? পড়বে চলো কুইক। আহা, চড়ে যাচ্ছেন কেন? যাচ্ছি যাচ্ছি, আগে এটা রেখে আসি, দাঁড়ান। এটা কি? শখের দুয়ারের ছাই। হতাশাজনিত কণ্ঠে কথাটা বললাম। কি? শখ করে নতুন রান্না আবিষ্কার করতে গিয়ে নষ্ট করে ফেলেছি, এখন এটা খাওয়া যাচ্ছে না। সব জিনিস আবিষ্কার করতে যাও কেন? হ্যাঁ, যেটা পারো সেটাই মন দিয়ে করো। নতুনত্ব খুঁজতে না যেয়ে দেখবে পুরোনোটাই বেশি সুন্দর। আমি ভেবেছিলাম ভালো হবে, খারাপ হবে জানলে করতাম কি? টেস্টি কিছু খাওয়ার নেশা উঠেছিল খুব। ক্ষুধা লাগছে তোমার? উত্তরে আমি মাথা নাড়লাম, অর্থ হ্যাঁ ক্ষুধা লাগছে, চলো। আমার হাত ধরে টেনে কিচেনে নিয়ে গেলেন উনি আমায়। অবাক হয়ে কিছু জিজ্ঞাসাবাদ করবো তার আগেই আদেশি বাক্যে বললেন, ব্রেড আর ডিম আনো। কেন? যা বলেছি করো, মুখে মুখে এত প্রশ্ন কিসের? চাপা মন খারাপ নিয়ে নীল ভাইয়ের কথা মতো ফ্রিজ থেকে ডিম ও ব্রেড এনে নিলাম। সেলফ থেকে চিনি নামিয়ে প্যানে অল্প তেল গরম দিলেন। কুন্তি দিয়ে ডিম ফাটিয়ে একটা বলে চিনি সমেত তা গলিয়ে 4-5টা ব্রেড ডুবিয়ে এক এক করে ছেড়ে দিলেন গরম তেলে। দু পিঠ উল্টে উল্টে ভেজে তুলে নিয়ে আমায় এগিয়ে দিলেন। তারপর কপাল চুলকে বললেন, খুব স্পেশাল রেসিপি, 5 মিনিটে হয়ে যায়, তোমার এক্সপেরিমেন্টের চেয়ে বেটার, খেয়ে দেখো। আমি লজ্জিত হয়ে মাথা নোয়ালাম। ছেলে মানুষ হয়ে উনি টুকটাক রান্না যাই পারেন, ভালোই পারেন, অন্তত আমার বোকা বোকা হাতের রান্নার চেয়ে ঢের ভালো রাঁধেন। মিঠা ভাত রাঁধতে গিয়ে পায়েস ভাত রেঁধেছি। আমার নামটা তারামণি কেটে ছাগলমণি কিংবা গর্ধবমণি রাখা উচিত, ভীষণ মানাবে ওইগুলি। স্যান্ডউইচ খেয়ে মুখে ধরলো আমার। এক এক করে সবই খেয়ে ফেললাম। ততক্ষণে উনি হাই ফ্লেমে পানি গরম দিয়ে আবারও 2টো ডিম ভেঙে দিয়ে কি মাখতে শুরু করেছে। আরও কয়েকটা বানাবেন? মজা হয়েছে খেতে। মজা হবে না আবার? দেখতে হবে তো। শেপটা কে? ভাব নিয়ে কথাটা বললো নীল ভাইয়া। আমার মিঠা ভাতগুলো ফেলে দিতে হবে নীল ভাইয়া, খাওয়া যাচ্ছে না। ফেলতে হবে না, আমি দেখছি কি করা যায় বলে এক চামচ মুখে দিয়ে অবিশ্রান্ত স্বরে বললেন, ফ্রিজে তুলে রাখো, কাল বেশি করে দুধ চিনি দিয়ে পায়েস বানিয়ে ফেলো, আমি ড্যাম শিওর অনেক টেস্টি হবে। উদাস মনে এক ফোঁটা আশা জুগলো। খুশি গলায় বললাম, সত্যি? সত্যি। অতপর নীল ভাইয়া আমায় কিছু মিষ্টি আর কিছু ঝাল ঝাল স্যান্ডউইচ বানিয়ে দিলেন। দুইটাই মোটামুটি সুস্বাদু, বলা বাহুল্য সাথে ছিল লিকার চা। এক কথায় সন্ধ্যার জমজমাট নাস্তা। কিচেনে দাঁড়িয়ে দুজন মিলে পেট পূজা সারলাম। অতপর টসটসে গলায় বললাম, থ্যাংক ইউ নীল ভাইয়া, নাস্তাটা আপনি ভালোই বানান। পেট ভরে গেছে। প্রত্যুত্তরে উনি সুন্দর করে হাসলেন। গালে সামান্য টোল পড়ল, 2-3টে দাঁতও দেখা গেল। নীল ভাইয়া হাস্যোজ্জ্বল কণ্ঠে বললেন,
তারামণির বর বলে কথা। এতটুকু পারা উচিত বই কি? আমার বউয়ের পেট ভরেছে আর আমার মন ভরেছে। যাক, সার্থক হলাম এখন। উপহারে দেয়া যায় কি কিছু গাল ছোঁয়ানো আদর? না। ছুট্টে পুট্টে এসে পড়তে বসলাম। লোকটা ভারী বেহায়া, সুযোগ পেলেই পিছিয়ে লেগে থাকে অসভ্য মার্কা কথাবার্তা বলে। অসভ্য ব্যাটা, তুই শুধরাবি না। রাত 12:14 পরের টেবিলে বসে চেয়ারে হেলান দিয়ে পড়ছি। নীল ভাই আমায় ছুটি দিচ্ছেন না কিছুতে। এত এক্সট্রা পড়া দিয়েছেন যে সারা রাত পড়লেও বোধহয় শেষ হবে না। এদিকে চোখ দুটো আর বাধা মানছে না, তাকিয়ে থাকতে নারাজ। টুস টুস করছে ঘুমে। 1 সেকেন্ড তাকাচ্ছি তো 1 মিনিট আলগা চোখে ঘুমাচ্ছি। মস্তিষ্ক ভেবে নিয়েছে তার এখন বিশ্রাম চাই, অতএব চাই। কুরুক্ষেত্র বেঁধে গেল, সে এখন ঘুমাতে চায়। তাহলে আমি বা কী করে এই দৃঢ় আবেদনকে ফেলতে পারি? তাই টুস টুস করতে করতে একসময় টেবিলে শুয়ে পড়লাম। আমি আর আটকে রাখতে পারছি না চোখে, খুব ঘুম পেয়েছে। মেয়ে, তুমি ঘুমাচ্ছ কেন? কোশ্চেনটা সলভ করো, উঠে বলছি। রাগী সুরে কথাটা বলল নীল ভাইয়া। মুখ হাঁ করে হাই তুলে বাধ্য হয়ে মাথা তুলে ঠিক করে বসলাম। শুধু ঠিক হলো না, চোখ দুটো তাকাতে পারছে না তো পারছেই না। ভারী হয়ে গেছে চোখের পাতা, ভীষণ ভারী। কোথায় জানি শুনেছি নতুন নতুন বিয়ের পর বউ নাকি বরের জালে ঘুমাতে পারে না। কথাটা ভীষণ লজ্জাদায়ক হয়তো, বা অথচ আমার ক্ষেত্রে পীড়াদায়ক। আমার বর আমায় পড়া করে ঘুমাতে দিচ্ছে না, এসব বুঝে মেনে নেওয়ার কথা। আহারে ব্যথা, জীবনটাই সেরা ক্যাথা। এইভাবে ঘুমাচ্ছ কেন তুমি? ঠিক হয়ে বসো, যাও চোখে মুখে পানি দিয়ে আসো। আমি ঘুমাবো, আগে পড়া শেষ করো, তারপর ঘুম। ঢুলতে ঢুলতে পুনরায় টেবিলে মাথা দিয়ে চোখ বুঝলাম। পৃথিবীটা শুধু ঘুমময় আর ঘুমময়। তারা, ওয়েক আপ। খচ্চর শালা জ্বালাবি না, নাক ফাটিয়ে মরিচ লাগিয়ে দেবো। হোয়াট ডিড ইউ সেইট? তারার কোনো সারা শব্দ নেই, সে ঘুমের দেশে হাবুডুবু খাচ্ছে। এক গাদা বিরক্তি নিয়ে তারার হাত ধরে বাথরুমে নিয়ে গেল নীল। নিজে থেকে তারার মুখে পানির ঝাপটা দিয়ে ওর ঘুম ভাঙালো। গো অ্যান্ড ফিনিশ ইউর স্টাডি। ছেড়ে দেমা কান্দা মরি টাইপ অবস্থা হলো আমার। চোখ দুটো জ্বলছে খুব। আমি ঘুমাবো নীল ভাইয়া। বললাম না, আগে পড়া তারপর। আর একটু আগে তুমি কি বলেছিলে? আমি খচ্চর, তোমার শালা হই? এসব কোন ধরনের ভাষা? কি? আমি সব বলেছি? শুকনো ঢোকিলে জড়ানো কণ্ঠে বললাম, আসলে হয়েছে কি, আমি মনে হয় ঘুমের ঘোরে মনের কথাটা জোরে জোরে বলে ফেলেছি। সরি নীল ভাইয়া। বলার পর আকস্মিক মুখ চেপে ধরলাম। হঠাৎ আমার খেয়াল হলো আমি নিজের পায়ে কুড়াল মেরেছি। তখনই আমার ভেতর ঘরের সুপ্ত মানবী ফুঁসে উঠে বলল, তুই গাধা, গাধায় থাকবি, মানুষের হবি না রে। নীল ভাইয়ের দিকে তাকানো সাহস হলো না আমার। দুরু দুরু মন নিয়ে এক দৌড়ে পড়তে বসলাম। আল্লাহ তুমি দেখো গো, রাক্ষসটা আমায় যেন খেটে না ফেলে কেমন। 5 মিনিট পড়তে না পড়তেই আবার আমার চোখে ঘুম ভর করলো। ছাত্রজীবনে পড়াশোনার জাত শত্রু একমাত্র ঘুম। পড়তে বসলেই ঘুম হামলে পড়বে, অথচ এখন যদি বইয়ের জায়গায় মোবাইল থাকতো তাহলে সারা রাতও ঘুম ধরতো না। ইউটিউব দেখো, ঘুম কেটে যাবে। সাবলীল ভঙ্গিতে নিজের ফোনটা এগিয়ে দিয়ে বলল কথাটা। আমি অবাক হয়ে চাইলাম ওনার দিকে। মোবাইল দিচ্ছে অথচ আমায় ঘুমাতে দিচ্ছে না। পড়া উসুল করেই ছাড়বে। খোদা, এটা মানুষ নাকি এলিয়েন? চোখ ডলে ওনার ফোন স্ক্রিন অন করলাম। তৎক্ষণাৎ লক সিস্টেম আনলক করতে পিনকোড চাইল। লক খুলে দেন। ক্যাপিটাল ওয়ার্ডে তারামণি লেখো, খুলে যাবে। আমি ভুরু কুচকে এক পলক ওনার দিকে তাকালাম। নিজের ফোনের পাসওয়ার্ড উনি আমার নামে কেন রেখেছেন? ওনার কথা মতো টাইপ করতে আনলক হলো ফোন। সঙ্গে আমার চোখ দুটো বড় হয়ে গেল হঠাৎ। ফোনের ওয়ালপেপারে আমার ছবি, সাদা রঙা জামা পরে গালে হাত দিয়ে বসে থাকা একটা ছবি। জামাটা দেখে আমার খেয়াল হলো এটা আমার ঈদের দিনে তোলা ছবি। তখন আমি 9 কি 10 পড়ি, কিন্তু সে সময় নীল ভাইয়া দেশে ছিলেন না। তাহলে এটা কোথায় পেল, কার থেকে পেল? ফেসবুকেও তো জয়ের সাথে তোলা 2-1টা পিক ব্যতীত আমি কোনো পিক আপলোড দিতাম না। আমার তাছাড়া প্রোফাইল লক করা, অপরিচিত কেউ ফ্রেন্ড লিস্টে নেই। তাহলে এটা কোথা থেকে পেলেন উনি? বহুত ভেবেও হিসাব মেলাতে পারলাম না। কৌতূহলবশত গ্যালারিতে ঢুকতে গেলে তাতে অ্যাপলক পাওয়া গেল। আন্দাজে অনেক নাম দিয়ে ট্রাই করলাম, সব কয়টা রং দেখালো। অতপর 6 সেন্স কাজে লাগিয়ে আমার নাম লিখতেই খুলে গেল। অদ্ভুত হলে সত্য, স্ক্রিন লক আপ লক সবেতেই আমার নাম। গ্যালারিতে কয়েকটা ফোল্ডারের মধ্যে একটা ফোল্ডার খুঁজে পেলাম, লাইফ লাইন নামে সেভ করা ফোল্ডারটা। খুব ইচ্ছে হলো মনের জানতে ওনার লাইফ লাইনটাকে। ফোল্ডারে ক্লিক করলে আবারও পাসওয়ার্ড চাইলো ডিভাইস। রাগ হলো ভীষণ। কী এমন গুপ্তধন লুকানো আছে যে 101 জায়গা লক করে রেখেছে, অসহ্য।
আপনার গ্যালারির পাসওয়ার্ডটা দেবেন? উনি একগাল হেসে ল্যাপটপ থেকে চোখ সরিয়ে বললেন, শ্যামবতী। কোনো কিছু না ভেবে এক প্রহর অপেক্ষা না করে ঝটপট করে নাম বসিয়ে দিতেই খুলে গেল লাইফলাইন ফোল্ডার। আমিও সকচিত হয়ে চমকে উঠলাম। চোখ গেল চরক গাছে, মন হলো আশ্চর্যিত, আর আমি হলাম বৃদ্ধাঙ্গুলি দিয়ে স্ক্রল করতে করতে হাঁপিয়ে উঠলাম। তবু শেষ হলো না আমার ছবি। কম করে 400 ছবি আছে এখানে। আমার এত শত ছবি কোথা থেকে পেলেন উনি, সেটা ভাবতে গিয়েও হাঁপিয়ে পড়লাম আরও এক দফা। পিচ্চিকাল থেকে শুরু করে বড়কাল অবধি সব বয়সের ছবি আছে, এমনকি আমি যখন দুধের শিশু তখনের ছবিও। হাই লেভেলে হতভম্ব হয়ে শুধু দেখে যাচ্ছি, অথচ আমার ছবি ফুরাচ্ছে না। হাসিহীন, হাসিময়, ঘুমন্ত, ঘামার্তক, বসা, দাঁড়ানো, আবাল মার্কা, সৌন্দর্যপূর্ণ, স্কুল ড্রেস পরা, শাড়ি পরা, কোনো স্টাইল বাদ যায়নি। ভালো খারাপ সব ছবির সংমিশ্রণে ভরিয়ে রেখেছেন গোটা ফোল্ডারটা। মস্তিষ্ক বারবার একটা প্রশ্নের জবাব চাইছে, নীল ভাইয়ার মেমোরি জুড়ে কি শুধু আমারই ছবি? বেদুইন ভাবনায় আমি ডুবে গেলাম। অকৃত্রিম অবাকতার বহরে ঘাম ছুটে গেল। মনে হচ্ছে আমার সিস্টেম লস হয়েছে বিস্ময়তার প্রকোপে। কী ব্যাপার, তারা ওভাবে গারলের মতো বসে আছে যে? আমি হ্যাংলার মতো ওনার দিকে তাকিয়ে রইলাম কিছুক্ষণ। পেটে জমানো প্রশ্নের ধাক্কায় মুখ খুললাম একসময়, এখানে আমার এত ছবি কিভাবে? উনি শব্দ করে গাল ভরে হেসে দিলেন, রসিকতার সুরে বললেন, বইয়ের ছবি বরের ফোনে থাকতেই পারে, এতে এত অবাক হওয়ার কী আছে শুনি? এগুলো বহু আগের ছবি, আমি ডিটেলস দেখেছি। রসিকতা না করে বলুন সত্যি করে। ল্যাপটপ বন্ধ করে গুছিয়ে রেখে উনি আমার কাছে এসে পড়ার টেবিলে হালকাভাবে বসলেন। ঠোঁটে অমায়িক হাসি রেখা ঝুলিয়ে আবেগাচ্ছন্ন হয়ে বললেন, প্রেমিকের ফোনে প্রেমিকার ছবি থাকা কি খুব অস্বাভাবিক কিছু? প্রেমিকা যদি এমন রসগোল্লা টাইপ দেখতে হয় তাহলে তো আর কথাই নেই। যার ছবি হৃদয়ে আছে তার ছবি ফোনে রাখা বুঝি অন্যায়? আমি মনে করি এটা প্রেমিক পুরুষের হক। দিন শেষে ঘুমানোর আগে প্রেমিকার মুখখানা না দেখলে কি প্রেমিকদের চলে? একদম না। মন ভরাতে, চোখ জুড়াতে মায়াবী চেহারাটা দেখতেই হয়। এ যে ঘোর আদেশ প্রেমনন্দিনী প্রেমিক মনের, এহেন শিরোধার্য আদেশকে অমান্য করা যায় বলো? তাই রোজ রাতে তোমার ছবি দেখতে হতো বিধায় আমার গ্যালারির 4/3 তোমার ছবিতেই ভর্তি। আর পাসওয়ার্ড, যে নাম আমার মনে আছে সে নামে পাসওয়ার্ড রাখতে সমস্যা কি? আমি তো চাই আমার সকল অস্তিত্বে শুধু তুমিটাকে মিশিয়ে রাখতে, শ্যামবতী। বিস্মিত আঁখি জোর আরও কয়েক সেন্টিমিটার বড় হয়ে গেল। তাজ্জব বনে যাওয়া আমিটা অবশ অসাড় হয়ে বসে অনেকে দেখছি শুধু। কী রিয়াকশন দেব তা আমার অজানা, কারণ মস্তিষ্ক অনুভূতি শূন্য। নীল ভাই অমায়িক হেসে আমার গাল টেনে দিলেন, আদুরে ভঙ্গিতে বললেন, ওলে আমার বউটালে বোকা বোকা মুখটা দেখতে একদম রসগোল্লা লাগছে। আমি আরও এক দফা বিস্মিত হলাম। দফায় দফায় অবাকতার বহরটা বেড়েই যাচ্ছে খালি। মনের অভিপ্রায়ে থাকা বিব্রত মানবী গোবেশ্বরের মতো করে আওড়াচ্ছে ভারী কনফিউশনিক বেদবাক্য। এত নাম রেখে শেষ অবধি আমায় রসগোল্লা নাম দিতে হলো। আমি বুঝি সত্যি রসগোল্লার মতো দেখতে? ইজ ইট ট্রু? প্রেম ও ভালোবাসার মাঝে কিঞ্চিত পরিমাণ ফারাক আছে। ভালোবাসার হাজারো সংজ্ঞা হয়, কিন্তু প্রেমের সংজ্ঞা একটাই। সহজ করে বললে প্রেম মানে একরাশ মুগ্ধতা, অনুভূতি নেড়ে দেওয়া, ভালো লাগা ও কিছু পাগলামি। অন্যদিকে ভালোবাসা মানে বলতে গেলে হয়তো তা শেষ হবে না, আবার পূর্ণ প্রকাশও পাবে না। তাই আমি মনে করি প্রেম ও ভালোবাসা দুটি ভিন্ন বস্তু। এরা কেউ কারো চেয়ে কম না। শুধুমাত্র প্রেমই ভালোবাসার পরিপূরক নয়, আবার প্রেমহীন ভালোবাসাও যেন অপূর্ণ।